প্রিয় ছাত্রদের কাঁধে চেপেই বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম শ আরিফিন সিদ্দিকী। চমৎকার যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরিফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন, ছেলে মেয়েদের সমস্যার সমাধানের কথা বলতেন খুব হাসি মুখে। একটা অভিভাবক আসলে আমাদের কাছ থেকে চলে গেলেন, একটা অভিভাবকের জায়গাটা আমরা হারাইলাম, এবং এটা আমার মনে হয় যে সব স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায় একই রকম মন্তব্য আপনি হয়তো পাবেন। একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক বলতে যা বোঝায় তার একেবারে মূর্ত প্রতীক উনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালের ভিসি আরিফিন সিদ্দিকী পরলোক গমন করছেন। তো একজন মানুষ, উনি তার পদে থাকবেন, ওনার যখন মেয়াদ উত্তীর্ণ হবে উনি সেই পদ থেকে সরে যাবেন, তাহলে আবার দীর্ঘকালের ভিসি এটা আবার কী জিনিস? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন উপাচার্য ছিলেন। আচ্ছা, সেখানে আসতেছি একটু পরে। স্যার মারা যাওয়ার পর আমি একটা ছোট করে ফেসবুকে স্ট্যাটাস দিই। স্ট্যাটাসটা হচ্ছে এরকম যে আরিফিন সিদ্দিকী স্যার এত লম্বা সময় বাটপারি করে চেয়ার ধরে রেখেছিলেন যে নামটা শুনতে শুনতে একটা মায়া জন্মে গেছে। এটা কিন্তু ট্রু। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে আরিফিন সিদ্দিকী, এমন একটা অবস্থা তৈরি করে গেছেন উনি, রাইট? সারা জীবন ওনাকে দেখছি ভিসি থাকতে। 2015-16 সালে স্যারের পেছন পেছন বহু ঘুরতে হয়েছিল আমাকে আর কি। আল্লাপাক উপযুক্ত প্রতিদান দিন। তো এই স্ট্যাটাস দিয়ে আবার ওনার যে ছাত্রছাত্রী তারা প্রচণ্ড গরম হয়ে গেছে, সে আমাকে কমেন্ট সেকশনে খাল মন্দ করে ভাষায় ফেলছে। আমি কিন্তু এখানে আরিফিন সিদ্দিকীকে স্যারের কোনো ভালোও বলি নাই, খারাপও বলি না, ওনাকে অভিশাপও দিই নাই, ওনার জন্য ভেস্ত কামনা করিনি, কিছুই করি না। আমি বলছি যে আল্লাহ পাক ওনাকে উপযুক্ত প্রতিদান দিন। উনি ভালো কাজ করলে সেটার প্রতিদান, ভালো প্রতিদান পাবেন, আকাম করলে খারাপ প্রতিদান পাবেন। তো এটা বলার মধ্যে রেগে যাওয়ার কি আছে? তার অ্যাপারেন্টলি যারা রেগে যাচ্ছে তারা ধরে নিচ্ছে আমি স্যারকে অভিশাপ দিচ্ছি, তার স্যার আকাম করছেন আর কি। ওকে, ইন্টারেস্টিংলি যে জিনিসটা দেখতে পাইলাম, এবং এটা আমি জানতাম না, যে ওনার ছাত্র যারা, যেটা আমরা শুরুতে দেখলাম, ওনার ছাত্রছাত্রীরা কিন্তু দেখলাম ওনার ব্যাপারে বেশ পজিটিভ ফিডব্যাক। এখন যেটা আমি জানতাম না ওনার ব্যাপারে, যে ওনার ছাত্রছাত্রীদের ফিডব্যাক বা অবস্থান বা অপিনিয়ন বা পজিশন যে এরকম। অ্যাট দ্য সেম টাইম এই একটা কথা কিন্তু 1 কোটিবার আমরা আমাদের চ্যানেলে আলোচনা করছি। যারা অতীতে আলোচনা শোনেন না এরা হইতেছে মিস আউট করে আর কি, করে পরে লাফালাফি করে। অতীতে 1 কোটিবার আলোচনা করছি যে আমাদের স্যারদের 2টা রূপ, একটা হচ্ছে শিক্ষক গ্রুপ, একটা হচ্ছে কলিগ গ্রুপ। যে এই স্যার আপনার সাথে মনে করেন ভালো, আপনি ভালো স্যার হিসেবে জেনে আসছেন, ভদ্রলোক, ভালোই বাসছেন, আপনি পছন্দই করছেন, সেই স্যারই যখন আপনি মনে করেন এখন অ্যাপ্লাই করবেন পজিশনের জন্য, আপনি এখন ওনার কলিগ হইতে যাচ্ছেন, তখন ওনার একটা কলিগ গ্রুপ দেখতে পাবেন। তখন দেখবেন কত রকম পান্ডামি যে এই লোক করতে পারে, এই স্যারটি যে কতভাবে পান্ডা হয়ে উঠতে পারে, যেটা আমরা এতদিন ছাত্র থাকায় জানতে পারি নাই, তখন সেটা জানার অবকাশ হবে, রাইট? তো আমি তো আমার স্টোরি বিভিন্ন সময় বলছি যে আমাদের বিভিন্ন স্যার ম্যাডাম যাদেরকে কল্পনা করি নেই যেরকম পান্ডামি করতে পারেন, তারা এরকম আমার পেছনে লেগে গেছেন, যেখানে আমি তাদের একজন ছাত্র, এবং তাদের সাথে আমার সম্পর্ক আজীবন ভালো ছিল, বই খারাপ ছিল না, এবং ডিপার্টমেন্টে নানান রকম অ্যাক্টিভিটি করতাম বিধা সকল স্যার ম্যাডামরা আমাকে চিনতেন এবং ভালো জানতেন এবং ভালো সুসম্পর্ক ছিল। তারাই দেখলাম যে কথা কুকথা বলা থেকে শুরু করে, ছড়ানো থেকে শুরু করে, গুন্ডামি ফান্ডামি থেকে শুরু করে, ছোট লোক আমি গরিবি আর কি শুরু করে দিছে, রাইট? সো আমাদের স্যারদের 2টা রূপ। হ্যাঁ, তো যারা এগুলো জানে না, ইতিবাচক মারানিগুলো, তাদের ধারণা ওনাদের স্যারটি খুব ভালো মানুষ আর কি। এই যে স্যারদের সাথে পান্ডা, এটা সবাই ওনার স্যার ভালো মানুষ। যে হুমায়ুন আহমেদ বলছিলেন যে পৃথিবীতে কোনো খারাপ বাবা নেই, সোনার বাঙালি মনে করেন প্রত্যেকে তাদের বাবাকে ভালোবাসে, তাহলে তাদের থিওরি অনুযায়ী বাংলাদেশে কিন্তু কোনো খারাপ মানুষ নেই, অথচ এটা হচ্ছে ভিতরদের আখড়া এবং পৃথিবীর সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ এবং বাটপারে ভর্তি। কিন্তু আপনি যান ইন্ডিভিজুয়ালি কথা বলেন, প্রত্যেকে বলবে তার বাবাটি পৃথিবীর সেরা বাবা আর কি। ওকে, তো যাই হোক, এদেরকে রেসপন্ড না করে মেয়েরা যেহেতু পার্সোনাল ক্যাপাসিটিতে ওনার সাথে উঠবস করছে, ভালো মানুষ হিসেবেই পাইছে, কিন্তু এখন ওনার যে আরেকটা রূপ সেটার সম্পর্কে হয়তো ধারণা নাই। নাও আমি ওনাকে কতটুকু কি ক্যাপাসিটিতে চিনি যে আমি কথা বলতে যাচ্ছি, এই কনক্লুশনে পৌঁছাতে যাচ্ছি যে ওনার আরেকটা রূপ, সেটা হচ্ছে হ্যাঁ, কিছুটা তো ক্যাপাসিটিতে ওনার সাথে আমার ইন্টারাকশন হয়েছেই, ততটুকু ক্যাপাসিটিতে খুব যে অনেক কিছু দেখছি জানছি কনক্লুড করার মতো নেসেসারিলি তা না, যতটুকু হয়েছে ততটুকু তো হয়েছেই। এবং যেটা সবসময় বলে আসছি এবং বলতে হয় যে বাংলাদেশের এই পজিশনগুলোতে, যে পজিশন অফ অথরিটি, পজিশন অফ পাওয়ারে, এবং এই ধরনের স্পেশালি সরকারি পজিশন বা যেসব পজিশনে যাইতে হলে সরকারি সুদৃষ্টি লাগে, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয় কিন্তু প্রধানমন্ত্রীর দফতর থেকে। একেবারে প্রধানমন্ত্রী হ্যান্ডপিক করে নিয়োগ দেন প্রত্যেকটাকে, এবং প্রধানমন্ত্রী বলতে এতদিন ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা,
প্রত্যেকটা ভিসি নিয়োগ দেওয়ার আগে গোয়েন্দা প্রতিবেদন নেওয়া হয়। মাটির নিচে ঢুকে এই ভিসির বাড়ি ঘর শুদ্ধ গোষ্ঠী কবে কোথায় কি বলছে, কবে কি কালারের পাত দিছে, কি গন্ধের পাত দিছে, সকল কিছু গোয়েন্দা প্রতিবেদন আকারে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এগুলা করে পান্ডারা। ইতিবাচক পারানিগুলো শুনে যা, খবর তো পরস না পান্ডাগুলো, খালি ইতিবাচক মারাস। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এরা হইতেছে সরকারি গোয়েন্দা সংস্থাকে কাজে লাগায় হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হবে। সে কখনো জামাত ইসলাম ঘুমের মধ্যে জামাত ইসলাম বলছে কিনা, কখনো ঘুমের মধ্যে জিয়ার সৈনিক বলে উঠছিল কিনা, এগুলো সব রিপোর্ট করা হয়। 100% ক্লিন ব্যাকগ্রাউন্ড যার পাওয়া যায় তাকে বাংলাদেশের যে কোনো সরকারি ভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে ঢাকা ভার্সিটির বিস্তৃত বোঝেন অবস্থা, বাংলাদেশ এই অগ্রযাত্রা ইতিহাস। ওকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি বাই ডিজাইন এবং বাই ডেফিনেশন এবং বাই ডিফল্ট উনি হইতেছেন বাংলাদেশের সবচেয়ে বড় পান্ডাগুলার একটা। এটা নিয়ে আর কোনো বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নাই। তারপর ইতিবাচক মারানিগুলোর যদি পছন্দ না হয়, ওনার ছাত্রছাত্রীরা ওনাকে পাইছেন কাছ থেকে, এই কারণে লাগতে পারে এরকম। তাদের জন্য একটু শুনি উনি কি করে বেড়াইছেন, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন, একটু শুনি। 96-এর যে আন্দোলন তার অনেক অবদান ছিল। তারপরে 111-এর গভর্নমেন্টের পরে যে আন্দোলন, সেই আন্দোলন তার অনেক অবদান ছিল। বাংলাদেশের গণতন্ত্রায়নে তার অনেক অবদান ছিল। তো আচ্ছা, এগুলো করে বেড়াইছেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা, সোনার বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বেড়াইছেন। এবং 1900 শুনছেন নাকি সালগুলো 1996 এবং মানে আওয়ামী লীগের সময়গুলোতে আর কি। ওকে, এবং 111-এর পর মানে যখনই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছে তখনই আমাদের স্যার নাকি যথেষ্ট ভূমিকা রাখছে ফ্যাসিস্ট হয়ে ওঠায়। আচ্ছা সরি, গণতন্ত্রে। আচ্ছা, তারপর ওনার আরও ব্যাকগ্রাউন্ড আমরা জানি। 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক। জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাজ কি এবং কারা এগুলা করে। উনি সেই শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন 1991 সালে। 1994 এবং 96 সালে সাধারণ সম্পাদক। 2004 এবং 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। মানে উনি লাগাতার কোনো গ্যাপ ছাড়া, কোনো ব্রেক ছাড়া পান্ডামি করে বেড়াইছেন। আচ্ছা, তো এখন এই কথা বলা, এখন আপনি বলতে পারেন যে শিক্ষক সমিতির সভাপতি মানেই কি পান্ডা নাকি, একেবারে ইতিবাচক মারানিটি, এই জন্য বাড়তি কথা বলতে। হ্যাঁ, শিক্ষক সমিতির শুধু শিক্ষক সমিতির সভাপতি মানে পান্ডা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানেই পান্ডা। ঠিক আছে, আর যেহেতু পছন্দ হচ্ছে না তোদের ইতিবাচক মারানি, তাহলে আরও 2 লাইন আমরা একটু খবর বের করি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের নেতা আরফিন সিদ্দিকী 2 মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি। উনি নীল দলের নেতা ছিলেন, মানে আওয়ামী যে পান্ডাগুলা যেগুলো সাদা দল নীল দল করে মারামারি করে তাদের নেতা ছিলেন উনি। তার মানে ওনার জীবদ্দশায় উনি খালি সারাটা জীবন এই করে গেছেন। এবং এটা যখন আমি আবার একজন আমাকে গালমন্দ করা, তখন আমি ওনাকে রিপ্লাই করলাম আর কি, যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে হইতেছে, ঢাকা ভার্সিটির টিচার হইতে পারে না, লাম সাম যদু মধু কত ছুতা ধরে আটকায় দেয়। আর সেইখানে আরফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ওনার অনার্স কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না, কমার্স কলেজ থেকে। তাও আবার অনেক হিস্ট্রি আছে, যা হোক সেটা বাদ দিলাম। উনি শুধু মাস্টার্স করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। উনি শুধু মাস্টার্স করছেন, যার অনার্স ব্যাকগ্রাউন্ড ঢাকা ভার্সিটি না। উনি ঢাকা ভার্সিটিতে টিচার হইলেন, ভিসি হইলেন, শিক্ষক নেতা। মানে এত পাওয়ার কোত্থেকে আসে? এগেন, যে ইতিবাচক মারানিগুলো ফেটে পড়বে এখন, তাদের কোনো ধারণাই নাই যে যাদেরকে নেওয়া হবে না তাদের যত মাস্টার্স, যত অনার্স, ঢাকা ভার্সিটির যত ফার্স্ট ক্লাস ফার্স্ট, যত বিদেশি ডিগ্রি থাকুক, যত বড় বিশ্ববিদ্যালয়, যত পাবলিকেশন, এরা কিচ্ছু মনে করে না। এই যে এমআইটির টিচার, ওই যে জানেন নাকি এখন যে এমআইটিতে পাঠায়, যে বাংলাদেশে যে ম্যাথ অলিম্পিয়াড হয়, সবাই তো খালি জাফর ইকবালকে নিয়ে নাচে। ডক্টর মাহবুব স্যার যিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছেন, উনি ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাই করছিলেন ফিজিক্স ডিপার্টমেন্টে। ওনাকে নিয়োগ দেওয়া হয় না। ওনাকে নিয়োগ না দেওয়ার কারণ হচ্ছে ওনার ব্যাচেলার নাই, ওনার অনার্স নাই ফিজিক্সে সাবজেক্টে। বুঝলেন, ভদ্রলোক সারা পৃথিবী ফাটাইয়া ফেলতেছে গবেষণা করে, সারা পৃথিবী থুলফাড় করে ফেলতেছে, পৃথিবীর সবচেয়ে সেরা প্রতিষ্ঠানগুলোতে আনাগোনা। ওনাকে নিয়োগ দেওয়া হয় নাই। ওনার অনার্স হইতেছে ঢাকা ভার্সিটি থেকে করেন, না জানি ফিজিক্সে নাকি জানি, এইসব কারণে। সো ইতিবাচক মারানিগুলোর জন্য এই জন্য বেশি কথা বলতে হয়। আর এইখানে ভদ্রলোক হইতেছে ঢাকা ভার্সিটি থেকে অনার্সও করেন নাই, উনি তরতর করে টিচার হয়ে ভিসি হয়ে গেছেন। তো আচ্ছা, এত ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। অ্যাগেন, আমি তো শুরুতেই বলে দিয়েছি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি হইতেছে আমরা জানি যে উনি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যায়, কী যোগ্যতা লাগে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে। না, খবরাখবর পড়তে গিয়ে একটা জিনিস দেখলাম, এটা দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান ফেসবুক পোস্টে বলেন, এই মিজান যে কোন মিজান, এটা কি সেই মিজান নাকি যিনি আমার পিছনে লাগছিলেন, আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পান্ডা শিক্ষক, ওনার নাম মিজানুর রহমান। উনি কিনা আমি তো বুঝলাম না। ফেসবুক পোস্টে বলেন বলে আমি আবার মার্বেলের, মানে আমাদের ওই সম্মানিত মিজান স্যারকে মার্বেল বলতাম আমরা আর কি, মানে
ছোটোখাটো মোটা এই কারণে, গোলগাল সাইজের দেখে। তো এই পান্ডা স্যার অ্যাকাউন্ট খুঁজে বের করে, আমি কি ব্লকই মেরে রাখছি নাকি এই পান্ডাকে আল্লাহ জানে, কিন্তু খুঁজে পাইলাম না অ্যাকাউন্ট দেখার জন্য যে উনি কিনা। তো যাই হোক, এখানে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান ফেসবুক পোস্টে বলেন, প্রয়াত অধ্যাপক আরফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং 2বার উপাচার্য। তার জানাজার নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হওয়াটাই, ওকে এখানে আসতেছি, এটার কাহিনীটা মূলত এই কারণে আলোচনা করতেছি। বলতেছেন যে কিসের নিরাপদ, আমরা এই পৃথিবীতে তো আরফিন স্যার আর বিচরণ করবেন না, আল্লাহ সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। প্রথমত আরফিন স্যারের জন্য যার বুক থেকে কান্না আসতেছে সে যে একটা পান্ডা, এটা বোঝা যাচ্ছে। যে শিক্ষক নেতার পোস্ট দিচ্ছেন ফেসবুকে, উনি যে কত বড় নীলতলের পান্ডা সেটা বলার অপেক্ষা রাখে না। আর এটা যদি সেই মিজানুর রহমান হয়ে থাকেন, যাকে আমি ব্যক্তিগতভাবে, শুধু আমি কি না, পুরো ঢাকা ইউনিভার্সিটি তটস্থ করে ডুয়েটে ছাত্ররা আন্দোলন করে জুতা পেটা করে ডুয়েট থেকে বের করছে, সে যেখানে যায় সেখানে সবাইকে তটস্থ করে রাখে। এটা যদি সেই ভদ্রলোক হয়ে থাকেন, যেটা আমার মনে হচ্ছে সেই ভদ্রলোক আমার ডিপার্টমেন্টের সেই পান্ডা শিক্ষক, এবং স্পেশালি আরফিন সিদ্দিকীর সাথে এই ভদ্রলোকের বেশ ওঠা বসা ছিল। তো আমার স্টোরিতে আমি বলে ফেলছি, হালকা করে একটু টাচ করি, যে আমি যখন দেশে আমার নিয়োগ নিয়ে ঝামেলা করতেছিল, তখন আমাকে আরফিন সিদ্দিকী স্যারের কাছে কে পাঠায়, আমার যতটুকু মনে পড়ে আফতাব আলী শেখ স্যার পাঠান সম্ভবত। উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আরেক পান্ডা শিক্ষক। এই আফতাব আলী শেখ স্যারই হচ্ছে আমার সামনে এক মেয়েকে হিজাব পরার কারণে, মেয়ে যাওয়ার পর বলতেছে জঙ্গি টঙ্গি দিয়ে ভরে গেল সব কিছু। তখন অনেকদিন পর দেশে গেছি, এগুলা মানে চোখের সামনে এরকম করে একটা শিক্ষক একটা ছাত্রীকে নিয়ে এইভাবে কথা বলতেছে, মানে আমি রাগে ঘৃণায় ক্ষোভে পিবো মিশায়, কিন্তু তখন বিপদে ছিলাম, কিছু বলার ছিল না। মুখে একদলা থুতু চলে আসলো আর কি, যে একটা বাবার মতো শিক্ষক, আপনি একটা মেয়ে আপনার কাছে একটা কাজে আসছে, চলে গেছে, আপনার তারা নিয়ে তো কমেন্ট করার, সেই হিজাব পরে দেখে সেই জঙ্গি মঙ্গি এগুলো বলে বেলার। তো এরকম ছোট লোক ইতরগুলো হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এদের লিডার আবার হইতেছে আরফিন সিদ্দিকী স্যার। আচ্ছা, তো আমার যতটুকু মনে পড়ে, আমাকে আরফিন সিদ্দিকী স্যারের কাছে সম্ভবত আফতাব আলী শেখ স্যার পাঠান। তো সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে ক্লাব আছে, নীলক্ষেতে শিক্ষকদের ক্লাব আছে, সেখানে আসা যাওয়া করতাম, স্যারদের পেছন দৌড়াইতাম, এবং সেখানে সারাদিন এরা হইতেছে পলিটিক্স নিয়ে কথা বলতো। এদের মানে 2 মিনিট এদের পাশে দাঁড়ায় থাকতে রুচিতে দেয় না, এগুলা কোনো শিক্ষক না, এগুলো হচ্ছে গুন্ডা পান্ডা সব। তো আরফিন সিদ্দিকী স্যারের কাছে পাঠাইলো, অনেকবার করে যাতায়াত করে, সেখানে খালি দেখতাম গিয়ে মিজানুর রহমান রাত 12টা 1টা 2টা দিনের 2টা সব সময় যখনই যাই এই মিজানুর রহমান গিয়ে বসে আছে। তো এই কারণে আমার সন্দেহ হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের সেই পান্ডা শিক্ষক মিজানুর রহমানই সম্ভবত পোস্ট দিছে, কারণ আরফিন সিদ্দিকীর সাথে ভালোই বসছিল দেখতে পাইছিলাম। তো ওনার সাথে আমার কটুক ইন্টারাকশন হইলো। তো আরফিন সিদ্দিকী উনি তো এমনিতে মৃদুভাষী, স্বল্পভাষী, কোমল ভাষায় কথা বলেন, একটা বিভ্রম তৈরি হয় ভালো লোক ভদ্রলোক এরকম, এবং ছাত্রছাত্রীরা বলতেছে ওনাকে ভালো পাইছে, সেটা তো আর অস্বীকার করতেছি না, তারা পাইছে। তো আমার ব্যাপার উনি কটুকি করলেন, আমার ব্যাপার উনি কোনো কিছুই করার নাই। উনি ওনার সাথে যে কয়েকবার দেখা করছি, উনি বাস এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেন, যে এরকম আমার নিয়োগটা নিয়ে ঝামেলা করতেছে, আমি দেশের বাইরে থেকে আসছি, তারা যে ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া নিয়ে কথা হচ্ছে, সেই ডিপার্টমেন্টে একজনও সাবজেক্ট এক্সপার্ট নাই, এরা ডিপার্টমেন্ট খুলে বসে আছে ছাত্রদেরকে পড়ানোর জন্য, একটা শিক্ষক নেই, এগুলো সব আরফিন সিদ্দিকী জানে। এবং ঢাকা ভার্সিটিতে সবচেয়ে বেশি ডিপার্টমেন্ট খুলে গেছে আমাদের আরফিন সিদ্দিকী স্যার, যত রকম পান্ডা আছে সব ভর্তি করছে, খালি ডিপার্টমেন্ট খুলছে আর গুন্ডাপান্ডা নিয়োগ দিচ্ছে, ডিপার্টমেন্ট খুলছে আর আওয়ামী লীগের গুন্ডাপান্ডা নিয়োগ দেওয়া হয়েছে, ওনার আমলে এই হয়েছে। তো তখন ওই ডিপার্টমেন্ট খোলা হয়েছিল, এবং উনি খুব ভালো করে জানেন কি অবস্থা। তারপর উনি কোনো ভূমিকা তো নেয়ই নাই, উনি জাস্ট মানে বেসিক্যালি উনি অ্যান্সারটা কী করছিলেন, মানে আমি ক্লিয়ারলি তখন একটা আছে না যারা মিথ্যা আশ্বাস দেয় যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আসলে দেখে না, এটা কিন্তু সবচাইতে কমন প্লেস পান্ডামি। সো ওই জায়গা থেকে আপনি বলতে পারেন স্যার ভালো লোক ছিলেন, যে উনি আমাকে কোনো মিথ্যা আশ্বাস দেন নাই, উনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে উনি কিছু করবেন না, করতে যাচ্ছেন না, লাভ নাই, ওই ওনাদের গুন্ডা পান্ডায় ওনারা নিয়োগ দিবেন আর কি। সো এই হচ্ছে আরফিন সিদ্দিকী স্যার, আমাদের প্রয়াত আরফিন সিদ্দিকী স্যার। বেশি ওনাকে নিয়ে খারাপ কথা না বলি, যেই কারণে আমি মূলত আলাপটা করতেছি আজকে। এটার কারণটা হচ্ছে অন্য একটা জায়গাতে, একজন মৃত মানুষকে নিয়ে র্যান্ট করার জন্য আলোচনা করতেছি না, এগুলো প্রাসঙ্গিকভাবে বললাম। মূলত আলোচনা করতেছি যারা জীবিত আছে তাদেরকে নিয়ে, জীবিত পান্ডাদেরকে নিয়ে কথা বলার জন্য, বিপ্লব মারানিদেরকে নিয়ে কথা বলার জন্য। আমরা চাচ্ছিলাম যে স্যারকে যেন ক্যাম্পাস থেকে আমরা তার সেই প্রিয় আঙিনা থেকে তাকে আমরা বিদায় দিতে পারি, কিন্তু অত্যন্ত অনুতাপের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেই ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, তো আমরা কি জানতে পারলাম যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্তক্রমে হইতেছে সিদ্ধান্ত হয়েছে ওনাকে ইউনিভার্সিটিতে ওনাকে জানাজা করা হয় না। তো আসলে পরিবারের সিদ্ধান্তক্রমে তো না, ঘটনা কি সেটা আমাদেরকে জানতে হবে। এখন আরফিন সিদ্দিকী মানে আমরা তো ধারণা করতে পারি কি গুন্ডা পান্ডায় যে বিপ্লব মারানিগুলো তো সারা দেশে মৎস্য চালাচ্ছে, তারই কিছু একটা হবে। এখন আরফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বলেন, জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা করার পরিকল্পনা ছিল, ঝুঁকি থাকায় সেটা পরিবর্তন করা হয়েছে সিদ্ধান্ত, ঝুঁকি থাকায়। আচ্ছা, এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফামিদুল হক ফেসবুকে বলতেছেন যে পরিবার চাইনি, এটা একটা চালাকির কথা, পরিবার কেন চাইনি সেটা বুঝতে পারলে আসল বিষয় বোঝা যাবে। আচ্ছা, তো তার মানে এনাদের সবার কথাবার্তা শুনে আমরা যা বুঝতেছি
যে কোনো একটা বাধা দেওয়া হয়েছে, কোনো একটা মেসেজ পাঠানো হয়েছে বা কোনো একটা বার্তা দেওয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন ওনাকে জানাজা দেওয়া না হয়, আনা না হয়। এখন দেখেন এই যে গুন্ডা পান্ডাগুলা, বিপ্লব মারানি বদমাশগুলো ঘুরে ঘুরে বলতেছে যে না, তারা শুধুমাত্র ফ্যাসিস্ট, যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের উপর প্রচণ্ড ক্ষোভ, যেটা আমি বলে আসতেছিলাম যে যারা সরাসরি ফৌজদারি অপরাধে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। এর বেশি বাড়তি বাড়াবাড়ি করার তো দরকার নাই। ফ্যাসিস্ট নিধনের নামে সারা দেশে তাণ্ডব মাচানোর তো দরকার নাই। গুন্ডামি পান্ডামি সকল জায়গাতে পান্ডামি করে বেড়ানোর তো কোনো প্রয়োজন নাই। আজকে যদি ভদ্রলোক বেঁচে থাকতেন, কোনো একটা পদে থাকতেন, থেকে পান্ডামি করতেছেন, তাকে সেই পদ থেকে সরাই দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওয়ান থিং। মারা গেছেন ভদ্রলোক, এবং অ্যাগেন কি জানি বলে আরফিন সিদ্দিকী, উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সো আমরা জানি উনি ওনার ক্যাপাসিটিতে গুন্ডা পান্ডাদেরকে নিয়োগ দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় মদতে ওনার এগুলা করছে। ভালো ভদ্রলোকরা কোণঠাসা হয়েছিল, এবং উনি 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তার মানে উনি শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার পরীক্ষিত সেনানী ছিলেন। সো নানান রকম টেস্টামেন্ট আমরা পাচ্ছি ওনার কর্মকাণ্ড, ওনার আমলনামার ব্যাপারে। কিন্তু উনি ব্যক্তিগত ক্যাপাসিটিতে ঘুরে ঘুরে পান্ডামি করা, যেগুলো কিছু সন্ত্রাসী শিক্ষক আছে, যে মিজানুর রহমান যেরকম নাম বললাম, তারপরে যে আফতাব আলী শেখ স্যার, আমার চোখের সামনে দেখলাম ছাত্রী পর্দা করে দেখে ডুঙ্গি ডুঙ্গি বলে বেড়াচ্ছে। এই টাইপের অসচ্চরিত্র টাইপের মানুষ হয়তো ছিলেন না, যে মুখের উপর খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, মাস্তানি পান্ডামি করা, জায়গা মতো পান্ডামি করতেন, কিন্তু ব্যবহারের দিক থেকে হয়তো পান্ডা টাইপের ছিলেন না। তো যাই হোক, সেই ভদ্রলোক মারা গেছেন, ওনার জানাজাটা ঢাকা ইউনিভার্সিটিতে করলে কি আসে যায়? মানে এত অসহিষ্ণুতা কেন? এত বাস্তানি তোদেরকে করতে হবে কেন? বিপ্লব মারানি বদমাইশের দল, তোরা কি নিছিস, লিজ নিছিস? তোরা কি লিজ আন্দোলন করে তোরা কি লিজ নিয়ে নিছিস এই দেশকে? এমন এই দেশ তোদের হয়ে গেছে। ভদ্রলোক মারা গেছে, ভদ্রলোকের একটা সিম্পল জানাজা করবে, ক্যাম্পাসে করে চলে যাবে, বাস, শেষ। কেন সেখানে বাধা দিতে হবে? কেন সেখানে ঝুঁকি থাকতে হবে? কেন জানাজা করার পরিকল্পনা পরিবর্তন করতে হবে? কেন 3টা জানাজা হয়, তার মধ্যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে না? এটার ঘটনাটা কি তোদের বলে যা, তোদের কাছ থেকে জানতে চাই, তোদের সমস্যাটা কি? তোরা এমন করতেছিস কেন দেশের মধ্যে? দেশটার মধ্যে কি পাইছিস তোরা? আমার আলোচনার ফোকাসটা এটাই, আমি এটার কারণে আলোচনা করতেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেভাবে এই দেশ থেকে মানুষ জনগণ জুতা পেটা করে দেশ ছাড়া করছে, তোদেরকেও একই পরিণতি না করা পর্যন্ত তোরা থামবি না, তাই না?